আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএল স্টাডি হোম। তো ভাইয়ারা তোমরা কেমন আছো? কেমন চলছে তোমাদের পড়াশোনা? আশা করি অনেক ভালো চলছে। আমি রাফি ভাইয়া তোমাদের মাঝে হাজির হয়েছি বাংলা ব্যাকরণের কিছু জটিল এবং কঠিন বিষয় সহজভাবে তোমাদের মাঝে উপস্থাপন করার জন্য। চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। দেখেন যে যদি রেফ রে এর রেফ এর পরে একই বর্ণ দিতে হবে না। কি ভাইয়া? রেফের পরে কিসের পরে? রেফের পরে কিসের পরে ভাইয়া? রেফের পরে একই বর্ণ কি হবে না? দিতে হবে না। যেমন আমরা লিখি আমরা লিখি ধৈর্য, আমরা লিখি কার্যালয়, আমরা লিখি দার্য, আমরা লিখি মাধুর্য। বলি না তাহার মাধুর্যে আমি কি হয়ে গেছি? বিস্মিত হয়ে গেছি। আমরা লিখি সৌন্দর্য, তাহার সৌন্দর্যে কি আমি দেওয়ানা হয়ে গেছি। সৌন্দর্য, ঠিক আছে কিনা? জি ভাই, দেখেন কি বলছি আমরা, কিসের পরে? রেফের পরে কি হবে না? একই বর্ণ দিতে হবে না। একই বর্ণ কি হবে না ভাইয়া? দিতে হবে না। তাহলে এই যে দেখেন, এই যে আপনার এখানে এখানে রেফ আছে, রেফের পর কি আছে? জ আছে। আর এই যে জ ফলা মানে কি? এইটাও জ। যদি আমরা ভাঙি জ প্লাস জ হবে, ঠিক আছে কিনা? তাহলে এই যে দেখেন, রেফের পরে কি আছে? রেফের পরে জ আছে, আবার জ আছে। তাহলে একই বর্ণ কি হবে? দ্বিতীয় কি হবে? না। তাহলে কি হবে ভাইয়া? এইভাবে হবে যে ধৈর্য ধারণ করো প্রিয়, ঠিক আছে, একদিন আমারও সব হবে, ঠিক আছে কিনা? তাহলে এই যে দেখেন, ধৈর্য বানানটা একই, একই কোনো কি হবে না? দিতে হবে না। একই কোনো কি হবে না ভাইয়া? দিতে হবে না। পরে দেখেন কার্যালয়, এই যে দেখেন কার্যালয়, এই যে রেফ আছে, কি আছে ভাইয়া? রেফ আছে। রেফের পরে এই যে জ, আবার জ, ঠিক আছে কিনা? একই বর্ণ দিতে হবে না। তার মানে এই যে দেখেন, যেমন কার্যালয়, ঠিক আছে কিনা? পরে দেখেন ধার্য, ধার্য। পরে দেখেন তার মাধুর্যে আমি কি হয়ে গেছি? মুগ্ধ হয়ে গেছি। তার এই যে মাধুর্য, রেফের পরে জ, জ, তার মানে কি? জ। পরে দেখেন সৌন্দর্য, ঠিক আছে কিনা? তাহলে এই যে বলতে পারেন যে ভাইয়া, কার্যালয় তো অনেক দেখি এইভাবে আমরা দেখি লেখা, ঠিক আছে, তাহলে ওইটা কি না? ওটা কার্যালয় না। ওইটা কি কার্যালয়? ওটা বুয়া কার্যালয়। কি কার্যালয় ভাইয়া? বুয়া কার্যালয়। অবশ্যই রেফের পরে কি হবে না? বর্ণ দিতে হবে না। তাহলে যদি আমরা আমরা দেখেন যে আমরা লিখি না গর্জন, কি ভাইয়া? গর্জন। তাহলে দেখেন এই যে রেফ, কি আছে ভাইয়া? রেফ আছে। রেফের পরে একটা জ, আরেকটা প্রকার জ। তার মানে যে রেফের পরে প্রকার জ কয়টা আছে? দুইটা আছে। তার মানে কি হবে না? হবে না। তার মানে কি? এখানে লিখতে হবে গ জন, ঠিক আছে কিনা? আমরা বলতে পারি ভাইয়া, ঠিক আছে, এটা বাঘের গর্জন, এটা কি এর গর্জন? হরিণের গর্জন, ঠিক আছে কিনা? না, যদি বাঘের গর্জন লিখতে চান তাহলে লিখতে হবে বাঘের গর্জন, আর যদি হরিণের গর্জন লিখতে চান তাহলে হরিণের গর্জন। কিন্তু গর্জনকে বৃদ্ধি করতে যাইয়া, ঠিক আছে, বানানকে ভুল করা যাবে না। কি করা যাবে না ভাইয়া? বানানকে ভুল করা যাবে না। তারপরে দেখেন ভাইয়া, দেখেন শব্দের শেষে যদি আলি অঞ্জলি
আবলি থাকে, তাহলে তাহলে রস্বীকার ব্যবহার করতে হবে। এই যে কি ভাইয়া, দেখেন ভাইয়া, শব্দ শেষে কি ভাইয়া, শব্দ শেষে যদি কি থাকে, আলী, অঞ্জলি, আবলি, কি ভাইয়া, আলী, অঞ্জলি, আবলি, যদি এই তিনটা শব্দ থাকে ভাইয়া, তাহলে কি করতে হবে, রস্বীকার ব্যবহার করতে হবে। কি কার ব্যবহার করতে হবে ভাইয়া, রস্বীকার ব্যবহার করতে হবে। যেমন আমরা লিখি রূপালী, আমরা লিখতে পারি সোনালী, আমরা লিখতে পারি তথ্যাবলি, তথ্যাবলি, আমরা লিখতে পারি গীতাঞ্জলি। খুবই গুরুত্বপূর্ণ বানান, গীতাঞ্জলি, এই যে অঞ্জলি, ঠিক আছে কিনা, আমরা বলতে পারি গীতাঞ্জলি, তথ্যাবলি, ঠিক আছে। শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধা, শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, ঠিক আছে কিনা। জি ভাইয়া, দেখেন যে এই যে শব্দের শেষে কি আছে, আলী আছে, অঞ্জলি আছে, আবলি আছে, যদি এগুলা থাকে তাহলে কি কার দিতে হবে, রস্বীকার দিতে হবে। যেমন এই যে রূপালী, আলী, এসে সোনালী, আলী, তথ্যাবলি, আবলি, ঠিক আছে কিনা। এই যে গীতাঞ্জলি, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, ঠিক আছে কিনা, তাহলে সবগুলো কি হবে, রস্বীকার দিতে হবে, ঠিক আছে কিনা। তারপর দেখেন, তবে তবে যদি এখানে রূপালী ব্যাংক আছে, যেমন রূপালী ব্যাংক, রূপালী ব্যাংক, সেক্ষেত্রে আপনার কি দিয়ে থাকে, দিঘিকার, কারণ এটা নাম, নামের কোনো কি হয় না, পরিবর্তন হয় না, এই জন্য আপনার রূপালী ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, ঠিক আছে কিনা, ওইগুলা কি হবে, দিঘিকার দিয়ে হবে, বুঝছেন কিনা। ঠিক আছে, ওকে, তারপরে দেখি জি ভাই, এখন আমরা কি শিখবো, এখন আমরা শিখবো দুন্দাস হ এবং দুন্দাস স্থ এবং দুন্দাস স্থ এর ব্যবহার, ঠিক আছে কিনা। জি ভাই, একটু লক্ষ্য করেন, দুন্দাস হ বাদ দিলে পূর্ণ অর্থ প্রকাশ পাবে, প্রকাশ পাবে বাকি শব্দের। নুনদাসস্ত ওইসব শব্দ ব্যবহৃত হবে যা বাদ দিলে, বাদ দিলে পূর্ণ অর্থ প্রকাশ পাবে না, ঠিক আছে কিনা। জি ভাই, কি ভাইয়া, যে দুন্দাসস্থ ওইসব শব্দ ব্যবহৃত হবে যেসব শব্দে দুন্দাসস্থ বাদ দিলে, ঠিক আছে, কি পাবে না, বাকি অংশের কি, বাকি শব্দের একটা কি পাবো, পূর্ণ অর্থ পাবো, কি পাবো, পূর্ণ অর্থ পাবো। কিন্তু দুন্দাসস্থ ওইসব শব্দ ব্যবহৃত হবে যেসব শব্দে ব্যবহার করলে, অর্থাৎ বাদ দিলে পূর্ণ অর্থ প্রকাশ পাবে না, ঠিক আছে কিনা। যেমন আমরা কিছু কি লিখি, যেমন মুখস্থ, মুখস্থ, পরে আমরা লিখতে পারি পদস্থ, লিখতে পারি বাধাগ্রস্ত, পরে দেখেন লিখতে পারি নেশাগ্রস্ত। জি ভাই, দেখেন জি, কি, এই যে দেখেন মুখস্থ, এই যে যদি আমি এখান থেকে এটা বাদ দেই, তাহলে কি মুখ একটা কি পূর্ণ শব্দ পাইছি, কি শব্দ পাইছি ভাইয়া, পূর্ণ শব্দ পাইছি। যেহেতু মুখে একটা পূর্ণ শব্দ পাইছি, সেহেতু কি এখানে দুন্দাসস্থয় ব্যবহার করা হবে। আবার দেখেন পদস্থ, পদ, যদি আমি এখানে স্থ বাদ দেই তাহলে কি পূর্ণ শব্দ পাইছি, কি পাইছি ভাইয়া, পূর্ণ শব্দ পাইছি, তার মানে কি এটাও সঠিক আছে। তারপর দেখেন, কিন্তু এটা দেখেন, এই যে স্থ যদি ত যদি বাদ দেই, তাহলে আমরা কি পাই, বাদাগ্র, ঠিক আছে কিনা, বাদাগ্র। দেখেন এই যে বাদাগ্র দ্বারা কি পূর্ণ কোনো শব্দ পাওয়া যায় না, তার মানে কি
আপনার এখানে দ্বন্দ্বাসন্তয় ব্যবহার করতে হবে। যেমন নেশাগ্রহ, এই যে এখান থেকে এই যে যদি আমরা এইটুকু যদি আমরা বাদ দিই তাহলে কি পূর্ণ কোনো অর্থ পাই না। ঠিক আছে কিনা? তার মানে আমাদের এটাও সঠিক আছে। ওকে, তারপর দেখেন, যদি কোনো বিশেষ্য শব্দের শেষে শেষে দীর্ঘিকার থাকে এবং তার সাথে কোনো প্রত্যয় বা শব্দ যুক্ত করলে দীর্ঘইকার হ্রস্বইকার হয়ে যাবে। জি ভাইয়া লক্ষ্য করেন, জি ভাইয়া লক্ষ্য করেন কি, যেমন আমরা লিখি সহযোগী, লিখি মন্ত্রী, লিখি প্রাণী, পরে লিখি সহকারী। আচ্ছা দেখেন, আর না লিখি, দেখেন সহযোগী কি ভাইয়া, সহযোগীর সাথে যদি আমরা তা যুক্ত করি, কি যদি তা প্রত্যয় যুক্ত করি তার মানে কি হবো সহযোগী। দেখেন আমরা বলছি কি দীর্ঘ ইকার যদি থাকে শব্দ শেষে, যদি কি থাকে বিশেষ শব্দ শেষে যদি দীর্ঘ ইকার থাকে এবং তার সাথে কি কোনো প্রত্যয় বা শব্দ যুক্ত হয়, কি ভাইয়া কোনো প্রত্যয় বা শব্দ যুক্ত হয়, তাহলে দীর্ঘ ইকার হ্রস্ব ইকারে কি হয়ে যাব, পরিণত হয়ে যাবো বা পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই যে দেখেন সহযোগী যেটা বিশেষ শব্দ, তার সাথে কি তা প্রত্যয় যুক্ত হয়েছে, তার মানে আমরা কি লিখবো সহযোগিতা। তারপরে দেখেন মন্ত্রীর সাথে যদি আমরা তয় বই যুক্ত করি, ঠিক আছে, প্রাণীর সাথে যদি আমরা প্রাণী প্লাস বিদ্যা যুক্ত করি, তা যুক্ত করি, যদি আমরা একাকী প্লাস তা, দেখেন ভাইয়া যদি মন্ত্রীর সাথে কি ভাইয়া, যদি মন্ত্রীর সাথে তয় বই যুক্ত করি তাহলে কি হবো মন্ত্রিত্ব। এই যে দেখেন দীর্ঘিকার কি হয়ে যাবো ঋষিকার হয়ে যাবো, মন্ত্রী মন্ত্রী মন্ত্রী। তারপর দেখেন প্রাণীর সাথে যদি আমরা কি যুক্ত করি ভাইয়া, বিদ্যা যুক্ত করি, তার মানে কি হবো প্রাণী বিদ্যা, প্রাণী বিদ্যা হয়ে যাবে। পরে দেখেন সহকারিতা, তা। পরে দেখেন একাকী, ঠিক আছে না? দেখেন ভাইয়া আমাদের এই রুলসটা কি, যদি দীর্ঘ ইকার থাকে তাহলে কি তার সাথে প্রত্যয় বা শব্দ যদি যুক্ত হয় তাহলে দীর্ঘ ইকার কিসে পরিণত হয়ে যাবে, হ্রস্ব ইকারে পরিণত হয়ে যাবে। যেমন সহযোগীর সাথে তা যুক্ত হয়ে কি হয়েছে সহযোগিতা, অর্থাৎ এই যে দীর্ঘ ইকারটা কি হয়ে গেছে হ্রস্ব ইকার হয়ে গেছে। মন্ত্রীর সাথে ত যুক্ত হয়ে কি হয়েছে মন্ত্রিত্ব হয়ে গেছে। দেখেন প্রাণীর সাথে বিদ্যা হয়ে যায় কি হয়েছে, এই যে প্রাণী কি হয়ে গেছে দীর্ঘিকারটা হ্রস্ব ইকার হয়ে গেছে। যেমন একাকির সাথে তয়বে যুক্ত হয়ে গিয়ে গেছে একাকিত্ব হয়ে গেছে। ঠিক আছে কিনা? ওকে, তারপর দেখেন ভাইয়া, দেখেন এখন আমরা শিখবো কি কখন আমরা কয় দিককার, কখন আমরা কয় ঋষিকার ব্যবহার করবো, কি বলবো ভাইয়া, কখন আমরা কয় দিককার এবং কখন আমরা কয় ঋষিকার ব্যবহার করবো। জি ভাই দেখেন একটু লক্ষ্য করি যে যদি যদি প্রশ্নের এগুলা এই যে কয় ঋষিকার এবং কয় দিককার সাধারণত ব্যবহার করি আমরা কি প্রশ্ন করার ক্ষেত্রে, কি করার ক্ষেত্রে ভাইয়া
প্রশ্ন করার ক্ষেত্রে। তাহলে যদি যদি প্রশ্নের উত্তর বর্ণনামূলক হয় তাহলে আমরা কয়দিকা কি ব্যবহার করব? ঠিক আছে না? জি ভাইয়া, দেখেন যদি প্রশ্নের উত্তর বর্ণনামূলক হয় তাহলে আমরা কি ব্যবহার করব? কয়দিকের কি ব্যবহার করব। আর যদি যদি প্রশ্নের উত্তর হ্যাঁ বা না এর মধ্যে থাকে তাহলে কয়ের কি ব্যবহার করব। ঠিক আছে কিনা? যেমন আমি লিখতে পারি তোমার নাম কি। দেখেন ভাইয়া, এর উত্তরটা আমরা কি হ্যাঁ বা না দিতে পারবো? না ভাইয়া। যেমন আমার নাম, তোমার নাম কি? মনে করেন যে তোমার নাম রাকিব। কি ভাইয়া? তোমার নাম রাকিব। তার মানে এই যে দেখেন তোমার নাম কি, তার মানে এই যে দেখেন এটাকে উত্তর অবশ্যই এটা দিতে হচ্ছে। তার মানে হ্যাঁ বা না না। তার মানে এই কিটা আপনার কি দিতে হবে? দীর্ঘ ইকার দিতে হবে। কি কার দিতে হবে ভাইয়া? দীর্ঘ ইকার দিতে হবে। আর যদি বলি তোমার নাম কি রাকিব, ঠিক আছে কিনা? যদি বলি তোমার নাম কি রাকিব, আমার উত্তর অবশ্যই হ্যাঁ বা না। এই দুইটার মধ্যে কি হচ্ছে ভাইয়া? সীমাবদ্ধ থাকতে হচ্ছে। তার মানে এই কিটা কি অবশ্যই রস্বইকার দিয়ে লিখতে হবে। কি কার দিয়ে লিখতে হবে ভাইয়া? অবশ্যই রস্বইকার লিখতে হবে। তার মানে কি এবং কি যদি আমরা কোন সময় ব্যবহার করব? যদি প্রশ্নটার উত্তর বর্ণনামূলক হয়। কি হয় ভাইয়া? বর্ণনামূলক হয়, মানে হ্যাঁ বা না এর মধ্যে সীমাবদ্ধ না থাকে, অন্য কিছু বোঝায়, তখন আমরা কি ব্যবহার করব? কয় দিয়ে আর কি ব্যবহার করব? কি ব্যবহার করবো ভাইয়া? কয় দিয়ে আর কি ব্যবহার করবো। আর যদি প্রশ্নের উত্তর হ্যাঁ বা না এর মধ্যে থাকে, কি থাকে ভাইয়া? হ্যাঁ বা না এর মধ্যে থাকে, তখন আমরা কয়ের শিকার কি ব্যবহার করব। যেমন তোমার নাম কি, এটা হ্যাঁ বা না এর মধ্যে কি না ভাইয়া? সীমাবদ্ধ না। তার মানে কি করতে হবে? দীর্ঘিকার দিয়ে ব্যবহার করতে হবে। আর যদি লিখি তোমার নাম কি রাকিব, হ্যাঁ বা না, হইলে হ্যাঁ, না হইলে না। ঠিক আছে? তুমি ছেলে নামে, তুমি কি ছেলে নামে, তুমি কি ছেলে, তুমি কি মেয়ে, তুমি কি ছাত্র, ঠিক আছে কিনা? ওকে ভাইয়া, তারপরে দেখেন দেখেন যে দূরে দূরত্ব বোঝালে দীর্ঘকার হবে, অন্যথায় কি হবে? অন্যথায় হ্রস্বকার হবে। এবার দেখেন যে আমরা লিখি দূরত্ব, আমরা লিখছি দূরত্ব, আমরা লিখতে পারি দূরদর্শন, আমরা লিখতে পারি দূরদর্শী, 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 আমরা লিখতে পারি দূরবর্তী, আমরা লিখতে পারি কি দূরবর্তী। ঠিক আছে কিনা? এই যে দেখেন এই যে সবগুলা কি দূরত্ব বোঝাইতেছে, সবগুলা কি দূরত্ব বোঝাইতেছে, দূরত্ব বোঝাইতেছে। তার মানে কি ভাইয়া? দীর্ঘকার ব্যবহার করতে হবে। কি কার ব্যবহার করতে হবে? দীর্ঘকার ব্যবহার করতে হবে। যদি দূরত্ব না বোঝায়, দূরত্ব না বোঝায় তবে হ্রস্বকার দিতে হবে। ঠিক আছে কিনা? যদি কি ভাইয়া দূরত্ব না বোঝায় তাহলে কি কার দিতে হবে? হ্রস্বকার দিতে হবে। তারপরে দেখেন ভাইয়া, যেমন
দুর্নীতি, ঠিক আছে, দুর্ভিক্ষ, ঠিক আছে, দূর অবস্থা, ঠিক আছে কিনা? এই সবগুলা কি ভাইয়া আপনার দূরত্ব বোঝায় নাই। যেহেতু দূরত্ব বোঝায় নাই, দূরত্ব বা দূরে বোঝায় নাই, সেহেতু কি রুসুকার দিতে হবে, রুসুকার দিতে হবে, রুসুকার দিতে হবে। ওকে।